সালমান শাহর বেডরুম পর্যন্ত ডনের যাতায়াত ছিল। তো ওই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিতরে পরবর্তীতে যখন ডন আসলে এখানে তখনই অপরাধী হয় যখন রিজভির জবানবন্দিটা চলে আসে। রিজভির জবানবন্দিতে ডনের যে ভূমিকা, এই ভূমিকায় তো আসলে ডন পুরোপুরি মানে পর্দায়ও ভিলেন, বাস্তবেও ভিলেন। খুব ভালো ছিল রানবীর ভাই, এটা আমাকে সবাই কোশ্চেন করে, এইটা আমি অনেকবার উত্তরটা দিয়েছি। ওর সাথে আমার একদম ফ্রেন্ডলি কাজ করেছি আমরা, এরকম কোনো ছিল না যে আমরা দুজন নায়িকা ছিলাম। সালমান শাহ আমার সাথে খুব ভালো, আমি জানি না যেহেতু আমাদের কাজও হয়েছে দুই সেটে, কখনো একসাথে কাজ হয়ে একবার শুধু একসাথে কাজ হয়েছে, এন্ড সিনটা একসাথে কাজ হয়েছে, আর মাঝখানে একটা সিকোয়েন্স আমি আর একসাথে হয়েছিলাম, আমি শাবনূর। এটাও তো হয়েছে যে বিয়ে করার পরে বলেছে আপনি বিয়ে করলে সালমানকেই বিয়ে করতেন। সানিকে হয়তো বলছে যে আপনি বিয়ে করলে অন্য কাউকে করতেন, মৌসুমীকে কেন করতে গেলেন। এটা হয় কিন্তু আসলে সালমান মারা যাওয়ার পর তো আমি মরে গেছি, আমি জীবিত মৃত বলতে পারেন। ওই যে প্রথমে বললাম যে তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। এখনো সব মিডিয়া লাইনে কিংবা ফিল্ম লাইনে কোনো আনন্দমুখর পরিবেশে পরিপূর্ণতা পাই না। কিন্তু সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল, আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখব না। এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরেই সে মেয়েটা মানে আবার বিয়ে করলো, বিয়ে করে অন্য জায়গায় সংসারে হয়েছে, বেঁচে আছে। বাঁচার রাইট পৃথিবীতে সবারই আছে, কিন্তু সালমান বোধহয় একটু বেশি ভালোবাসতেন। ইমন যে কি ভালো মানুষ তারেক, আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমি যদি মালিক আফসারির এই ঘর এই সংসার কমপ্লিট করতে পারি অনলি ফর সালমান শাহ। ডন যেহেতু তারা একসাথে অনেক সিনেমায় কাজ করছেন, একটা ভালো সম্পর্ক ছিল এবং সালমান শাহর বেডরুম পর্যন্ত ডনের যাতায়াত ছিল। তো ওই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিতরে পরবর্তীতে যখন ডন আসলে এখানে তখনই অপরাধী হয় যখন রিজভির জবানবন্দিটা চলে আসে। রিজভির জবানবন্দিতে ডনের যে ভূমিকা, এই ভূমিকায় তো আসলে ডন পুরোপুরি মানে পর্দায়ও ভিলেন, বাস্তবেও ভিলেন। এখন এইটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এটা তো আদালত বিচার করবে, আইন প্রশাসন বিচার করবে। রিজভির বক্তব্য মানে এই সালমান শাহ মিশনে যারা মানে কোন মানুষটা কিভাবে ছিল, কিভাবে অংশগ্রহণ করছে, এটা রিজভির যে মানে যে জবানবন্দি দিয়েছিলেন ম্যাজিস্ট্রেটের কাছে, ওইখানে বিস্তারিত লেখা আছে। এই মুহূর্তে আমার পুরোটা মনে নেই। এবং এই ডনি কিন্তু আবার বিভিন্ন সাক্ষাৎকারে বলছেন যে উনি সালমান শাহর ড্রেস ডিজাইনার ছিল। এখন সালমান শাহর মৃত্যুর পরে কিন্তু অনেকেই অনেক ধরনের দাবি করে, অনেকে সালমান শাহ খুব ক্লোজ ছিলেন, একসাথে মানে আড্ডা দিচ্ছেন, খুব ভালো সম্পর্ক ছিল, অমুক ড্রেস ডিজাইনার, অমুক এটা। এখন সালমান শাহ তো জীবিত নাই, তো সালমান শাহ মরার পরে যারা অনেক কিছু তার ক্লোজ ছিল বলে, এটার কতটুকু সত্যতা এটা সালমান শাহ ভালো বলতে পারবে আর তারা ভালো বলতে পারবে। তো মালিক ভাই যে উনি বললেন যে আমরা তখন কাজ করতে চাই, তো বললেন যে তখন তো আমি সালমান শাহ এসছে চলচ্চিত্রে, ভালো ছবির কাজ করছে, সব ভালো ভালো প্রশংসা শুনছি ভালো, বাট আমি কিন্তু ওরকম চিন্তা করে কাজ করি না যে ও সালমান শাহ, আমার তো কাজ করতেই হবে। খুব ভালো ছিল রানবীর ভাই, এটা আমাকে সবাই কোশ্চেন করে, এইটা আমি অনেকবার উত্তরটা দিয়েছি। ওর সাথে আমার একদম ফ্রেন্ডলি কাজ করেছি আমরা, এরকম কোনো ছিল না যে আমরা দুজন নায়িকা ছিলাম। সালমান শাহ আমার সাথে খুব ভালো, আমি জানি না যেহেতু আমাদের কাজও হয়েছে দুই সেটে, কখনো একসাথে কাজ হয়ে একবার শুধু একসাথে কাজ হয়েছে, এন্ড সিনটা একসাথে কাজ হয়েছে, আর মাঝখানে একটা সিকোয়েন্স আমি আর একসাথে হয়েছিলাম, আমি শাবনূর আর সালমান, কিন্তু অলমোস্ট কাজ কিন্তু দুজনে একদম সেপারেটলি। ওর সাথে এরকম আমি জানতাম না, কিন্তু আমার সাথে অনেক ফ্রেন্ডলি ছিল। কেমন আমি বলবো, তখন আমার আর সালমান কারোই গাড়ি ছিল না, আপনার মনে আছে সালমান আর শাবনূরের ফার্স্ট ছবি কোনটা ছিল? ছিল কি যেন, ওই ছবিটা কিন্তু আমার আর সানির করার কথা, কিন্তু আমরা ডেট দিতে পারিনি। ওখানে পরে সালমান আর শাবনূর করলো, তো সমস্যা কি? কোনো সমস্যা নেই তো। তারপরে সানির আর শাবনূরের প্রথম একটা ছবি ছিল প্রেমের অহংকার। ওই ছবিতে সানি প্রথম দিকে আমার সাথে ডেট মিলানো, দুজনের ডেট দেওয়ার কথা, তো আমার ডেট কোনোভাবে মিলছিল না। সানি বারবার চাচ্ছিল ওই ছবিতে আমি কাজ করি, এবং আমি ডেট দিতে পারছিলাম না দেখো, কিন্তু আমার উপর অভিমানও করলো, এত সুন্দর একটা ছবি তুমি এরকম করছো। আসলে বিষয়টা তা ছিল না। পরে দেখা গেল যে আসলে আমার ডেটটা ছিল না, কারণ ওই সময় আমার ডেটটা ছিল সম্ভবত কাঞ্চন ভাইকে দেওয়া ছিল। কাঞ্চন ভাইয়ের সাথে মেলানো কোনো একটা ডেট, একটা সিনিয়র শিল্পীর ডেট তো আমি নষ্ট করতে পারি না। সাথে একটু রাগারাগি করলেও তো শাবনূরকে পরে নিল যখন, তো আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম যে ডেফিনেটলি শাবনূর হলে ভালো হবে। এবং আমি সাজেস্ট করলাম যে
তুমি শাবনূরের সাথে কাজ করো এই ছবিটাতে। মাঝে মাঝে আড্ডা মারতাম যখন, তখন বলতাম যে দেখো কত মানুষ কত মারামারি করে, এ শাবনূরের পক্ষ, একদম, মৌসুমীর একদম। পক্ষ, সানির পক্ষ, সালমানের পক্ষ, হয়ে আমরা দেখো আড্ডা মারতেছি, গল্প করতেছি। এটাও তো হয়েছে যে বিয়ে করার পরে বলেছে আপনি বিয়ে করলে সালমানকেই বিয়ে করতেন, হ্যাঁ, হ্যাঁ। সানিকে হয়তো বলছে যে আপনি বিয়ে করলে অন্য কাউকে করতেন, মৌসুমীকে কেন করতে গেলেন। এটা হয় কিন্তু আসলে ম্যান টু ম্যান ভেরি করে আসলে। একজন বন্ধু কিংবা একজন কলিগ, প্রাণপ্রিয় কলিগরে যদি কোনো কলিগ হারায়, তখন একমাত্র ওই ব্যক্তি ছাড়াই অন্য কেউ ফিল করতে পারবো না যে কি হারালাম কিংবা কতটুকু ক্ষতি হয়ে গেল। সালমান মারা যাওয়ার পর তো আমি মরে গেছি, আমি জীবিত মৃত বলতে পারেন। ওই যে প্রথমে বললাম যে তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। এখনো সব মিডিয়া লাইনে কিংবা ফিল্ম লাইনে কোনো আনন্দমুখর পরিবেশে পরিপূর্ণতা পাই না, বিকজ সালমান রাইট তৈরি করা হতো। আমরাও ইম্প্রোভাইজিং করতাম, আমরাও ডিরেক্টরকে বলতাম এই ঘটনাটা এইভাবে করি, এই ঘটনাটা এইভাবে করি, তাহলে ভালো লাগবে। এরকম কিছু, যেরকম আমরা ড্রেস আপ, তারপরে ড্রেস আপ স্টাইলগুলো পুরো চেঞ্জ করে দিয়েছিলাম, তাই না? ম্যাক্সিমাম করতাম। আমরা যখন আড্ডা মারতাম, টপিকস নিয়ে যখন আলোচনা করতাম কিংবা কথা বলতাম, আমরা কামিং মুভিগুলো কীভাবে ডেভেলপ করা যায়, কীভাবে ড্রেস আপ, কীভাবে ডায়লগ ডেলিভারি ডেভেলপ করা যায়, এগুলো নিয়ে অনেক চিন্তা করতাম, অনেক আলোচনা করতাম। সালমান হচ্ছে যে মাথার মধ্যে একটা কাপড় বাঁধে, ইট ওয়াজ হচ্ছে যে ওটা একটা বালিশের কাভার ছিল। আচ্ছা, ঠিক আছে, ওই দিন আমরা সোলে ছবিটা দেখতেছিলাম, আমি মাথার মধ্যে তেল দেওয়ার পর এখন যে বালিশের কাভারটা খুলে আমি মাথার উপরে বাঁধছি আর কি। ওইটা আমি দেখছিলাম ইয়ালগার ছবিতে সঞ্জয় দত্ত, আচ্ছা, তখন ইয়ালগার শুটিং চলছে। আমরা তখন লেহারান, তারপরে কিরম টাইপের মানে কিছু প্রোগ্রাম দেখতাম ফিল্ম মুভি মেকিংয়ের উপর, মানে ব্যাক সাইডে, মানে ক্যামেরার পেছনের কাজগুলো, বিহাইন্ড দ্য সিন, রাইট। তো তখন দেখার পর আমি দেখলাম হ্যাঁ হেভি, আমি বালিশ কাপড়গুলো মাথায় বাঁধছি। ওই সালমান তখন দেখে চিন্তা চালিয়েছিল হেভি সুন্দর লাগতেছে। তো সামিরা যেই সালমান শাহর স্ত্রী, ওই হিসেবে ওনার প্রতি যথেষ্ট রেসপেক্ট আছে, কিন্তু ওনার বিভিন্ন সময়ের বিভিন্ন কথাবার্তা এবং ওনার নিজের যেই উপস্থাপন, এটা দেখে আসলে ওই শ্রদ্ধাবোধটুকু আর থাকে না বা রাখতে পারি না। একটা সময় ধরেন সালমান শাহ যাওয়ার পরে যখন ওনার ভূমিকা বিভিন্ন পত্রিকায় ম্যাগাজিনে যেভাবে আসছে জানতে পারছি, জানার পরে মনে হইতো যে না এই উনি সালমান শাহর খুনি, হইতো যে ওনারা যদি কখনো সামনে পাই মেরে ফেলবো, এরকম একটা চিন্তা ভাবনা মাথার ভিতরে কাজ করতো। তো ওইটা যখন যত বড় হয়েছি আসলে ওই ভাবনাগুলি এখন আর ভিতরে নাই, কাজ করে না। তো ওনার এই সালমান শাহ যাওয়ার পরে কয়েক বছর পরে কিন্তু উনি কারে বিয়ে করলো? সালমান শাহরই খুব ক্লোজ বন্ধু বা কাছের বন্ধু, তারে বিয়ে করছে। তো ওই ভদ্রলোক এই সালমান শাহ ইস্যু থেকে, এই মামলা, বিভিন্ন ঝামেলা থেকে কিন্তু ডাল হিসেবে সামিরাকে বিভিন্নভাবে রক্ষা করছে এবং গণমাধ্যমের মুখোমুখি হতে দেয় নাই কখনো। উনি নিজে সামনে থেকে কথা বলছেন। একটা কথা এত বছর পরে আজকে আমি একটা কথা আমি স্পষ্ট করে বলবো, সেটা হচ্ছে যে আমি আমার ছোট ভাই বলেন, বন্ধু বলেন, তার ছোট ভাই ওয়াইফকে আমি অনেক শ্রদ্ধার চোখে দেখি, কিন্তু সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখব না। এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরেই সে মেয়েটা মানে আবার বিয়ে করলো, বিয়ে করে অন্য জায়গায় সংসারে হয়েছে, বেঁচে আছে। বাঁচার রাইট পৃথিবীতে সবারই আছে, কিন্তু সালমান বোধহয় একটু বেশি ভালোবাসতেন তার ওয়াইফকে এবং আরো নিজেকে কন্ট্রোল করতো যদি কিছু ভুল যদি না করতো। আর সবশেষ একটি কথা বলবো, হয়তোবা আল্লাহ চাইনি ও পৃথিবীতে থাকুক, এটাই সান্ত্বনা। এবং সালমানের জায়গাটার জন্য আমার বিশেষ করে ক্ষতি হয়েছে। এবার তুমি প্রশ্ন করতে পারো যে সালমান মরে যায় আপনার আবার ক্ষতিটা কি হলো? আমার ক্ষতিটা হয়েছে, আমি তখন ভাবতে শুরু করলাম যে আমার তো আশেপাশে কেউ নাই, এটাই হচ্ছে আমার জন্য কাল হয়ে গেছে। যখন বলেছে আমি বললাম যে কি বলছো, আমি ঠিক বুঝলাম না। সালমান শাহ তো বহু আগে গত হয়ে গেছে, ছেলেটা ভালো অভিনয় করতো, আদর টাদর করতাম, তো তবে খুব খামখেয়ালি করতো। কীরকম? আমি চুলটা কেটে শর্ট দিয়েছে, সেম সিকোয়েন্সে ওই দিন প্যাকআপ, 1 মাস পরে বা 2 মাস পরে আবার ওই শিডিউলটা পেয়েছে। দেখা গেছে ওর মাথার চুল বড় বড় এবং ঝুঁটি বেঁধেছে। ফারুক সাহেব আপনি অমুক করেছেন, আমার তার কাছে প্রশ্ন আছে, দাদা ভাই আপনি বোঝেন অভিনয়, আপনি জানেন
পপুলারিটি কাকে বলে? আফজাল আঙ্কেল ওকে দিয়ে ফান্টার অ্যাডও করাইছিল, অনেক ভালো, একটা অনেক পপুলার হয়েছিল। আফজাল আঙ্কেল তো অনেক ভালো ভালো অ্যাড করতেন। ও ইয়েস, ইমনের বাবা আমেরিকান এমবাসিতে কাজ করতো, তখন আমরা গহর জামিলের কাছে নাচ শিখতাম। আমরা কলি নামে একটা মেয়ে ছিল, এখন তোমার নিউ জার্সিতেই থাকে। আমরা 4 জন আমেরিকান এমবাসিতে কাজ করতাম। ইমন আমাদের সাথে থাকতো। ইমন টিভিতে ক্লিক করতে পারেনি, ইমন অ্যাডেও ক্লিক করতে পারেনি। এটা দুর্ভাগ্য, কারণ ইমন অনেক গুড লুকিং। ইমন যে কি ভালো মানুষ তারেক, আমি তোমাকে বুঝাইতে পারবো না। আমি যদি মালিক আফসারির এই ঘর এই সংসার কমপ্লিট করতে পারি অনলি ফর সালমান শাহ। এবং ইমন আমাকে বলে ও পাগল, ও অনেক সত্যি কথা বলে, ও কোনোদিন কিছু করতে পারবে না লাইফ, ওর কোনো প্রবলেম হবে না। কিন্তু ইমন যে মারা গেছে, মানে আমি যখন ইমন তোমাকে কিভাবে হেল্প করবে, তোমাকে বুঝতে দিবে না। ও যেমন যে অভিনেত্রীটি রিজেক্ট করেছিল, আমাকে গাড়িতে উঠাবে না, আমাকে দেড়টার সময় ড্রপ করবে না, ইমন কিন্তু জানে যে তমাল এখন এত ঘাওড়া, তমালকে আমি এখন করতে পারবো না। ইমন আমাকে ডাকেই নাই, আমি স্কুটারে ছিলাম, ইমন আমার পিছে পিছে গাড়ি নিয়ে আসে। একটা সালমান শাহ মারা যাওয়ার পর আমি দেখেছি যে 2 বছর কিন্তু সিনেমা চলে। আমি তো ব্যক্তি সালমানকে দেখেছি আমার মতন, আসলে আমি যা ছিলাম তাই, মানে একটু পকেটে বেশি টাকা যখন হয়েছে তখন খুঁজেছি কার নাই, তাকে গিয়ে দিয়েছি। হ্যাঁ, তখন অবশ্য ছিল বলে। যখন নাটকের পিরিয়ডটা গেছে আবার, তখন কিন্তু কাউকে এক কানা করিও দেয় নেই। এরকম বললাম, সালমান যেরকম এফডিসির গেটের মধ্যে যখন কেমন থেকে কেমন হিট হয়ে গেছে, আরও ছবি টবি হচ্ছে, তখন গেটের দারোয়ানরা সালমানকে বললো যে ভাইজান আমাদের তো টিভি নাই। পরের দিন টিভি কিনে দিয়েছে, পরের দিন।